সামান্য কমিয়ে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের। যোগ হবে খাতভিত্তিক ট্যারিফের সঙ্গে। ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি ১ আগস্ট থেকেই কার্যকর। গাজায় দ্রুতই হতে পারে যুদ্ধবিরতি। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে সুর নরম ইসরায়েলি প্রধানমন্ত্রী। মিয়ানমারে জান্তা বিরোধী দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ। প্রাণ বাঁচাতে ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। প্রতিদিনই বাড়ছে শরণার্থীর সংখ্যা। কেনিয়ায় সরকার বিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১১ বিক্ষোভকারী, আহত ৫২ পুলিশ। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবি। এবং দুর্যোগের কবলে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ। ভয়াবহ বন্যায় টেক্সাসে প্রাণহানি ছাড়ালো ১০০। দাবানলে পড়ছে স্পেন, ফ্রান্সের বনভূমি, জ্বলছে সিরিয়াও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। পাল্টা শুল্ক ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই বাংলাদেশি পণ্যে ৩৫% ট্যারিফ নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর লেখা চিঠি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ট্রাম্প। এতে বলা হয়েছে, বাণিজ্য ঘাটতি পূরণে যথেষ্ট না হলেও অসামঞ্জস্যতা দূর করতে এই হার নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকেই। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে বাংলাদেশি পণ্যের উপর পারস্পরিক শুল্ক ৩৫% নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার রাতে ট্রুথ সোশ্যালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে শুল্ক সংক্রান্ত চিঠি পোস্ট করেছেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি বাংলাদেশের ট্যারিফ ও নন ট্যারিফ নীতিমালার ফল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক কার্যকর হবে। বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অসামঞ্জস্যতা দূর করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উৎপাদন করে তাহলে কোনো শুল্ক প্রযোজ্য হবে না। এক্ষেত্রে কোনো কোম্পানি উৎপাদন শুরু করতে চেয়ে আবেদন করলে তা কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন দেয়া হবে। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প জানান, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তানে ৩০ এবং মিয়ানমার ও লাওসে ৪০% পর্যন্ত শুল্ক বসছে ১ আগস্ট থেকে। এসব দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি পাল্টা শুল্ক আরোপ করে তবে যুক্তরাষ্ট্র সমপরিমাণ শুল্ক বাড়াবে। হোয়াইট হাউসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এটাই শেষ নয়, খুব শিগগিরই নতুন করে আরো ১২টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিন সংকট ঘিরে দ্রুতই ইতিবাচক সমাধানে আসার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬ মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে নমনীয় সুর নেতানিয়াহুর কণ্ঠেও। আলোচনায় উঠে এসেছে ইরান প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে মোড় ঘোরানো চুক্তির ইঙ্গিত এসেছে দুই নেতার সংলাপেও। গত ২৪ ঘন্টায় উপত্যকায় প্রাণ গেছে অন্তত ৪২ ফিলিস্তিনের। ৬ মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিন সংকট সমাধানে আলোচনা করেন দুই নেতা। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দ্রুতই সমাধানে পৌঁছাতে পারে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নে এবার কিছুটা নমনীয় নেতানিয়াহু, তবে রয়ে গেছে ধোঁয়াশাও। অতীতে ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করলেও এবার তিনি জানান, ফিলিস্তিনি রাষ্ট্র হলেও তার হাতে কোনো নিরাপত্তা থাকবে না। নিরাপত্তা ব্যবস্থা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি।
এদিকে গাজা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ফিলিস্তিনিদের হাতেই ছেড়ে দিলেন নেতানিয়াহু। বললেন, ফিলিস্তিনিরা থাকতে চাইলে থাকতে পারে, তবে গাজা ছেড়ে যেতে চাইলে সেই সুযোগও দিতে হবে বলেও জানান নেতানিয়াহু। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এমন কিছু দেশের সঙ্গে আলোচনা করছে যারা গাজার বাসিন্দাদের পুনর্বাসনে আগ্রহী। এ পরিকল্পনার প্রতি সমর্থন জানালেও দ্বিরাষ্ট্র সমাধান প্রসঙ্গে অনিশ্চয়তার কথা জানান ট্রাম্প। বৈঠকে আলোচনার আরেক গুরুত্বপূর্ণ অংশ ছিল ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শিগগির সংলাপ শুরু হচ্ছে। জানান, উপযুক্ত সময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে হোয়াইট হাউস। বৈঠকের শেষে প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নপত্র হস্তান্তর করেন নেতানিয়াহু। জানান, গাজা যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা এবং ইরান ইস্যুতে সক্রিয় নেতৃত্ব দেওয়ার জন্যই এই মনোনয়ন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির যে সম্ভাবনা তৈরি হয়েছে তা বাস্তবায়নে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামের সন্ত্রাসী তকমা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আসাদ সরকারের পতনের পর ওয়াশিংটনের নরম দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে গোষ্ঠীটির ওপর থেকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের খেতাব সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনের সহায়তা ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রুশ প্রেসিডেন্ট পুতিন বরখাস্ত করার কয়েক ঘন্টা পর সাবেক পরিবহন মন্ত্রীর মরদেহ উদ্ধার, শরীরে গুলির চিহ্ন। রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। নদীর পানি বেড়ে মুহূর্তে গ্রাস করে নেয় ক্যাম্প, পার্ক, মানুষের জীবন। আবহাওয়া দফতরের আগাম সতর্কতার পরও কেন এত প্রাণহানি? কেন ক্যাম্প থেকে সময় মতো সরিয়ে নেওয়া হয়নি শতাধিক শিশুকে? প্রশ্ন উঠছে প্রস্তুতির ঘাটতি নিয়েও। এর মাঝে বন্যার প্রসঙ্গ উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিল কাউন্টি অঞ্চলের গুয়াদালুপ নদী, যেটির পাশের পার্ক ছুটির দিনে মুখর হয়ে ওঠে শিশুসহ নানা বয়সী মানুষের সমাগমে। স্থানীয় সময় শুক্রবার ভোরে মাত্র 3 ঘন্টায় নদীর পানি 2 মিটার থেকে বেড়ে দাঁড়ায় 9 মিটারে, যা ছিল পানি বৃদ্ধির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। স্থানীয় এক বাসিন্দা জানান, শুধু কেরভিলেই শিশুসহ অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন অনেকে। উদ্ধার অভিযান চালাচ্ছেন 19টি স্থানীয় ও কেন্দ্রীয় সংস্থা। অ্যাকুওয়েদারের প্রধান জানিয়েছেন, বন্যার আগাম সতর্কতা 3 ঘন্টা আগেই জারি হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, যারা শিশুদের দায়িত্বে ছিলেন তারা সতর্কতাগুলো দেখে কি ব্যবস্থা নিয়েছিলেন? স্থানীয়রা জানান, গভীর রাতে বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়েছিলেন তখনই পানির ঢল নামে। শিশুদের মধ্যে কেউ কেউ সাহায্যের জন্য ডেকেছিল, বাকিরা ভেসে গেছে। দুর্যোগের মাঝেই শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপ। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এই বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষ দিয়ে বামপন্থীরা মিথ্যাচার করছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সময় মতো সতর্কবার্তা দিয়েছিল, তাই ট্রাম্প প্রশাসন দোষী নয়। এদিকে ট্রাম্প শুক্রবার কেরভিল যাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ডেমোক্র্যাটরা বলছেন, পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বাজেট কাটছাটের প্রভাব ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ। সোমবার স্থানীয় সময় ভোরে ইউক্রেনের খার্কিভ ও জাপোরোজিয়ায় সামরিক স্থাপনা টার্গেট করে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেসামরিক নাগরিক, সামরিক কর্মী এবং 3 শিশু সহ আহত হয়েছেন অন্তত 43 জন। খার্কিভের মেয়রের অভিযোগ, এই হামলা ইউক্রেনের নিয়োগ ব্যবস্থা ভাঙার কৌশল। 2 শহরের লক্ষ্য ছিল সামরিক খসড়া অফিস, এমনটাই বলছেন খার্কিভের মেয়র। গত 1 সপ্তাহেই হামলার শিকার হয়েছে পোলতাভা, ক্রিভিরি এবং ক্রেমেনচুকের ড্রাফট অফিস। এখনই দপ্তরগুলোর আংশিক বন্ধ ও সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন সেনাবাহিনী মুখপাত্র। তবু নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানান তারা। উত্তর কোরিয়ার বেলুনে করে লিফলেট, ময়লা আবর্জনা পাঠানো নিয়ে এবার কঠোর অবস্থানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। সীমান্তে শান্তি বজায় রাখতে এমন উদ্যোগ বলছে দেশটির সরকার, যদিও তার পদক্ষেপ নিয়ে
শুরু হয়েছে সমালোচনা। এতে মত প্রকাশের স্বাধীনতা খর্ব হচ্ছে বলে অভিযোগ প্রচারকারীদের। বেলুনকাণ্ড ইস্যুতে কয়েক বছর ধরে আলোচনায় দুই কোরিয়া। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং দায়িত্ব নেওয়ার পর এই ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন। দুই দেশের সীমান্তে লাউডস্পিকার প্রচার বন্ধ করার পাশাপাশি বেলুনে লিফলেট ও ময়লা আবর্জনা পাঠানোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। 접경 지역 주민들의 밤잠을 설치게 했던 আমরা সীমান্ত অঞ্চলে লাউড স্পিকার প্রচারের এই অস্থির চক্র বন্ধ করে শান্তির পথে হাঁটছি। আমাদের লক্ষ্য শান্তি দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনা। 제가 다시 평화를 강화하는 উত্তর কোরিয়ার সাবেক নাগরিক ও বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করা লি মিন বক বছরের পর বছর সীমান্তে বেলুন পাঠিয়ে কিম জং উনের বিরুদ্ধে লিফলেট প্রচার করে আসছেন। কিন্তু নতুন প্রেসিডেন্টের হুঁশিয়ারি মত প্রকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি তার। 자꾸 저 자극된다는데 그렇게 조용히 하면 되잖아요. আমি তো চুপচাপ এটা করে আসছি। এর মধ্যে দোষ কি? এটা কি উত্তর কোরিয়াকে উস্কানি? কখনোই না। যতদিন না উত্তর কোরিয়ায় গণমাধ্যম স্বাধীন হয় আমি চালিয়ে যাব। আমাদের সরকারকে লজ্জিত হওয়া উচিত। 조용히 하라고 싶어도 못 하잖아요 지금. প্রেসিডেন্ট লি জে মিয়ং শুরু থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনে কাজ করে আসছেন। সরকারের মতে শান্তিপূর্ণ পরিবেশই অর্থনৈতিক অগ্রগতির চাবিকাঠি। এই কড়াকড়িতে স্বাগত জানিয়েছেন সীমান্তবাসীর একাংশ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বিদেশি পর্যটকদের পদচারণায় আবারও সরব হচ্ছে চীন। ৭৪টি দেশে নাগরিকদের জন্য ৩০ দিন পর্যন্ত ভিসামুক্ত প্রবেশাধিকার চালু করায় বাড়ছে আগ্রহ। কোভিড পরবর্তী অর্থনীতি ও পর্যটন খাত চাঙ্গা করতে উদ্যোগ নিয়েছে বেইজিং। কোভিডের বিধিনিষেধ তুলে নেওয়ার পরও ২০২৩ সালে চীনে বিদেশি পর্যটক ছিল মাত্র ১,৩৮,০০,০০০, যা মহামারীর আগের তুলনায় অর্ধেকেরও কম। আর তাই ভিসা নীতি ঢেলে সাজিয়ে বিদেশিদের জন্য দরজা খুলেছে বেইজিং। জার্মানি, ফ্রান্স, স্পেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ পেতে যাচ্ছে বিশেষ সুবিধা। চলতি বছরের জুলাই পর্যন্ত ৭৪টি দেশের নাগরিক চীনে ১ মাস ভিসা ছাড়াই থাকতে পারবেন। এর মধ্যে বেশিরভাগ ইউরোপীয় দেশ ও মালয়েশিয়া, উজবেকিস্তান সহ কয়েকটি নতুন সংযোজন রয়েছে। এমন উদ্যোগকে দেশের পর্যটনের জন্য যুগান্তকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখনও আফ্রিকার কোনো বড় দেশের নাগরিকদের জন্য ভিসা মুক্ত সুবিধা নেই। কিছু দেশের জন্য রয়েছে সীমিত ট্রানজিট ভিসা, যার মাধ্যমে তারা ১০ দিনের জন্য চীনে প্রবেশ করতে পারবে। তবে পরে ফিরে যেতে হবে অন্য দেশে। সুইডেনের মতো ইউরোপীয় ধনী দেশও এই তালিকা থেকে বাদ পড়েছে, যার পেছনে রয়েছে দ্বিপাক্ষিক টানাপোড়েন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চীনের গুয়াংডং প্রদেশে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের জনপ্রিয় খেলনা, তাও আবার কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায়। এই খেলনাগুলো কথা বলছে, চিনতে পারছে বন্ধুকে। আন্তর্জাতিক বাজারে বাড়ছে এসব এআই খেলনার চাহিদা। আর সেই দৌড়ে এগিয়ে আছে চীনের দোংওয়াং শহর। দক্ষিণ চীনের দংগুয়ানে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এআই ভিত্তিক খেলনা শিল্প উন্নয়ন বিষয়ক সম্মেলন। খেলনা নির্মাতা ও প্রযুক্তিবিদদের জমজমাট অংশগ্রহণে সেখানে তুলে ধরা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন খেলনার সম্ভাবনাময় ভবিষ্যৎ। জানানো হয় শুধুমাত্র নতুন নকশা নয়, এখন খেলনার সঙ্গে যুক্ত হচ্ছে ভার্চুয়াল চরিত্র। কেউ চাইলে এই খেলনাগুলো হয়ে উঠবে তার সবচেয়ে কাছের বন্ধু। উৎপাদনকারীরা বলছেন বড় মডেল ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন খেলনার জন্য বিশেষায়িত সফটওয়্যার ও হার্ডওয়্যার তৈরি করছে। বাড়ছে পণ্যের বাজার মূল্য। তবে চীন সেই খরচ নিয়ন্ত্রণে সফল হওয়ায় রফতানি খাতে সাফল্যের দুয়ার খুলতে দেখছেন ব্যবসায়ীরা। আমরা লক্ষ্য করছি যে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন খেলনাগুলো খুব ব্যয়বহুল, কিন্তু চীনের এই খেলনাগুলো উৎপাদনের পেছনের ব্যয় বেশ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি আমরা। গুয়াংডংকে বলা হয় চীনের খেলনা রফতানির রাজধানী। এখান থেকে বিশ্বের বড় অংশের খেলনা বাজারে যায়। তবে এখন শুধু বাচ্চাদের খেলনা নয়, সংগ্রহযোগ্য ডিজাইনার টয় উৎপাদনের দিকেও মনোযোগী হচ্ছেন তারা, যার গ্রাহক শুধু শিশু নয়, বড়রাও। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সংযোজনে সেই লক্ষ্য এখন অর্জন করার সুযোগ তৈরি হয়েছে। ২০২৩ সালে দংগুয়ানকে আর্ট টয়ের রাজধানী হিসেবে ঘোষণা করে চীন। বিশ্লেষকরা বলছেন গ্লোবাল টয় ইকোনমিতে এখন কেন্দ্রবিন্দুতে এই শহর। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কুয়েতে নতুন ই ভিসা ব্যবস্থা চালু হয় পর্যটন, বাণিজ্য ও পরিবার ভ্রমণে নতুন দিগন্তের হাতছানি দিচ্ছে। এই ই ভিসা কেবল পর্যটকদের জন্যই নয়, উপসাগরীয় অঞ্চলে থাকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত।
ডিজিটাল ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে গেল কুয়েত। পর্যটক, প্রবাসী এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য চালু হলো নতুন ইলেকট্রনিক ভিসা সেবা। এতে কুয়েতে প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ই-ভিসা ব্যবস্থা চালু বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে পর্যটন, পরিবার, ব্যবসা এবং সরকারি প্রতিনিধিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে। পর্যটন ভিসা 90 দিন, পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা 30 দিন মেয়াদ থাকবে। ই ভিসা পেতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এতে কাগজপত্র ও দাপ্তরিক ঝামেলা অনেকটাই কমে যাবে। কেবল পর্যটকদের জন্য নয়, উপসাগরীয় অঞ্চলে বসবাস করা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কুয়েত শীঘ্রই জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পদ্ধতিতে যুক্ত হওয়ার কথা রয়েছে, যেখানে 6টি উপসাগরীয় দেশের মধ্যে একই ভিসায় চলাফেরা করা যাবে। মিডল ইস্টে একটা ভালো ধরনের শক্তিশালী গ্রুপ তৈরি করে বাংলাদেশি ব্যবসায়িক একটা অর্গানাইজেশন তৈরি করতে পারবো এবং এই বিজনেস কাউন্সিলের মাধ্যমে, ব্যবসায়িক অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশের অনেক পণ্য এই মিডল ইস্টে আনা যাবে। 6 দেশ সেনজিংয়ের মতো অলরেডি ভিজিট ভিসা চালু করতেছেন, তার মধ্যে এর মধ্যে কুয়েত চালু করেছেন। আমরা চাই এইভাবে গালফের 6টা দেশ যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করে আমরা একটা প্ল্যাটফর্ম করতে চাই। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করবে বলে মনে করেন অনেকে। বিশেষ করে পর্যটন ও ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দেবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চলতি বছর যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত হবে ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার 39তম কনভেনশন। এ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি সংস্কৃতি ঐতিহ্যে তুলে ধরতে ফোবনা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 29 থেকে 31 আগস্ট। এবারে স্লোগান, প্রবাস প্রজন্মের মনোনিবেশ, বিশ্বায়নে বাংলাদেশ। সাইন্টোলজি মিলানিতনে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে বক্তব্য দেন ফোবানা চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, হোস্ট কমিটির প্রেসিডেন্ট ডিউক খান, সিনিয়র কোঅর্ডিনেটর কাজী নাহিদ, সদস্য সচিব মাহবুবুর রহমান। চিলিতে বিরল আন্দিজ হরিণের নতুন একটি উপদল আবিষ্কৃত হয়েছে। একসঙ্গে 10টি হুয়েমুল হরিণের দেখা মেলায় এটিকে প্রজাতিটির বাঁচার লড়াইয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন সংরক্ষণকারীরা। 99% হারানো এই প্রজাতির অস্তিত্ব টিকে রাখতে নতুন জাতীয় উদ্যান তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় চিলি সরকার। বিস্তীর্ণ বনভূমিতে দেখা মেলে কিছু ভিন্ন প্রজাতির হরিণের, যার বৈজ্ঞানিক নাম হিপোক্যামেলাস বিসালকুস। গেল ফেব্রুয়ারিতে সংরক্ষণ কর্মীরা চিলির দক্ষিণ প্যাটাগোনিয়ার দূরবর্তী অঞ্চল কেপ ফ্রয়েডে বিরল আন্ডিজ বা হুয়েমুল হরিণের একটি নতুন উপপ্রজাতির সন্ধান পান। প্রজাতিটির সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংরক্ষণবিদরা। কেপ ফ্রয়েডের দুর্গম ও জনবিচ্ছিন্ন প্রাকৃতিক পরিবেশ হুয়েমুলদের বাঁচিয়ে রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্দিজ হরিণের সন্ধানে অভিযানের নেতৃত্ব দেয়া চিলির বন্যপ্রাণী পরিচালক ক্রিস্তিয়ান সাউসেদো বলেন, এলাকাটি আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত ঘোষণা করা এখন জরুরি। 99% হারানো এই প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন জাতীয় উদ্যান তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় চিলি সরকার। 2024 সালে চিলি সরকার যে প্রটোকল সই করে তার ভিত্তিতে কেপ ফ্রয়েডকে 3 লক্ষ একরের একটি জাতীয় উদ্যানে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিরল এই প্রজাতির বর্তমান সংখ্যা চিলি ও আর্জেন্টিনা মিলিয়ে 1,500-এরও কম। ছোট ছোট বিচ্ছিন্ন দলে টিকে থাকা এই হরিণ এখন পুরো মহাদেশেই সংরক্ষণ অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে 3.5 ঘন্টার সমুদ্র পথে অবস্থিত দেশটির সবচেয়ে প্রাচীন দ্বীপ গোটল্যান্ড। প্রায় 5000 বছর আগে থেকে মানুষের বসতি গড়ে ওঠা এই দ্বীপে রয়েছে ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের গল্প। গোটল্যান্ড থেকে বিস্তারিত শফিউল আলমের রিপোর্টে। বাল্টিক সাগরের কূল ঘেঁষে সুইডেনের দক্ষিণ পূর্ব দিকে গোটল্যান্ড দ্বীপ। ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন যেন ছড়িয়ে আছে দ্বীপের প্রতিটি কোণায়। একদিকে মধ্যযুগের প্রাচীন প্রাসাদ, অন্যদিকে সাগর বেষ্টিত শান্ত শহর। পাথরের যুগের নিদর্শন, সমাধিফলক আর অবিকল দাঁড়িয়ে থাকা 1300 শতকে নির্মিত প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এক প্রাচীর। শহরের দেয়াল, গির্জার ধ্বংসাবশেষ আর সংকীর্ণ রাস্তাগুলো যেন পর্যটকদের ফিরিয়ে নিয়ে যায় সময়ের অনেক পেছনে।
গ্রীষ্মকালে পুরো দ্বীপ হয়ে ওঠে উৎসব মুখর। বিভিন্ন ফেস্টিভ্যাল, নাট্য পরিবেশনা, সঙ্গীতানুষ্ঠান চলে টানা কয়েক সপ্তাহ। আর এই সময়ে টানা ছুটি কাটাতে আসেন হাজার হাজার পর্যটক। গোটল্যান্ড খুবই সুন্দর। এখানের আবহাওয়াটা সবসময় অনেক সুন্দর থাকে। এর অনেক ইতিহাসও রয়েছে, আর চারপাশে সমুদ্র, সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর। আমার মনে হয় সবার গোটল্যান্ডে এসে ঘুরে যাওয়া উচিত। এটি সুইডেনের একটি ঐতিহাসিক জায়গা। এর নিজস্ব অনেক ঐতিহ্য রয়েছে। এ জায়গার অনেক ইতিহাস, ঐতিহ্য রয়েছে, অনেক পুরনো প্রাচীর যেগুলো খুবই সুন্দর। সবার এখানে আসা উচিত। গোটল্যান্ডের আকর্ষণ শুধু শহরে সীমাবদ্ধ নয়, শহরের বাইরে পাথুরে উপকূল, খোলা প্রান্তর প্রকৃতি প্রেমীদের জন্য যেন এক স্বর্গ। প্রাচীন ইতিহাস, সংরক্ষিত সংস্কৃতি আর অপার প্রাকৃতিক সৌন্দর্য মোড়ানো এই গোটল্যান্ড যেন এক জীবন্ত জাদুঘর। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সামান্য কমিয়ে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের যোগ হবে খাতভিত্তিক ট্যারিফের সঙ্গে। ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি 1 আগস্ট থেকেই কার্যকর। গাজায় দ্রুতই হতে পারে যুদ্ধবিরতি। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে সুর নরম ইসরায়েলি প্রধানমন্ত্রীর। এবং দুর্যোগের কবলে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ। ভয়াবহ বন্যায় টেক্সাসে প্রাণহানি ছাড়ালো 100। দাবানলে পড়ছে স্পেন, ফ্রান্সের বনভূমি, জ্বলছে সিরিয়াও। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।